হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো যদি কোনো ব্যক্তির পাসপোর্ট জেনারেট হয়েছে এবং সেই পাসপোর্টের ভুল বেরিয়েছে বা ভুল হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি একটি পাসপোর্ট কিন্তু ওপেন করে রেখেছি, যে পাসপোর্টটি জেনারেট হয়েছে বা ইস্যু হয়েছে 26/12/2024, অর্থাৎ কিছুদিন আগেই। কিন্তু এই পাসপোর্ট যে ব্যক্তির, সেই ব্যক্তির কিন্তু বাবার নামটা ভুল হয়ে গেছে। তো এরকম যদি কোনো ব্যক্তির পাসপোর্ট বেরিয়েছে 1-2 মাস হয়েছে বা 3-4 মাস হয়েছে, সেক্ষেত্রে কোনো রকম যদি পার্সোনাল পার্টিকুলার্স যদি ভুল থেকে থাকে, তাহলে কিভাবে সেটি সংশোধন করবে। তাছাড়াও একটি পাসপোর্ট জেনারেট হওয়ার কতদিনের মধ্যে কোনো পার্সোনাল পার্টিকুলার সংশোধন করা যায়, সে ইত্যাদি বিষয়। তাছাড়াও যদি কোনো ব্যক্তি ধরুন আজ থেকে 10 বছর আগে পাসপোর্ট করেছিল, তখন যেসব পার্সোনাল পার্টিকুলার্স দিয়ে পাসপোর্টটা তৈরি হয়েছিল, এখনকার বর্তমান যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি যেসব কার্ডগুলো আছে, তার সাথে কিছু অমিল আছে বা কিছু ভুল আছে। সেক্ষেত্রে তোমরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং সঠিক কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, তাছাড়াও কোর্ট অ্যাফিডেভিট দিয়ে কি সেই পার্সোনাল পার্টিকুলার সংশোধন করা যাবে, ইত্যাদি বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তাছাড়াও একটি পাসপোর্ট, অর্থাৎ যে পাসপোর্টটা দেখতে পাচ্ছেন, এই পাসপোর্টের সংশোধনটা আমি করিয়ে দেখাবো, অ্যাপ্লিকেশানটা করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো শুরু করার আগে একটি জরুরি ঘোষণা, যারা ইতিমধ্যে পাসপোর্ট অ্যাপ্লাই করেছো এবং পাসপোর্টটা অনেক দিন ধরে আরপিও অফিসে আন্ডার রিভিউ বা হোল্ড হয়ে পড়ে আছে, সেক্ষেত্রে তোমরা আরপিও অ্যাপার্টমেন্ট বুক করতে পারছো না, তারা কিন্তু অতি অবশ্যই আমার এই নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করবে। তোমাদের কিন্তু আরপিও অ্যাপার্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে। তো সেই নাম্বারটি আমি কিন্তু লিখছি, তোমরা কিন্তু সেই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করবে। নাম্বারটা হচ্ছে 9734332547। তাছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি নাম্বারটি দিয়ে দেবো। এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করলে তোমরা খুব সহজে কিন্তু আরপিও অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবে। তো চলো ভিডিওটি এবার শুরু করি। সবার প্রথমে তোমরা কি করবে, ইন্ডিয়ান সরকারের যে পাসপোর্ট সেবা অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে আসবে। তাছাড়াও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো, সেই লিঙ্কের থেকে তোমরা কিন্তু এই ভিডিও ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখান থেকে আবারও সেই এক্সিস্টিং ইউজার লগ ইনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো এক্সিস্টিং ইউজার লগ ইনে যখন ক্লিক করবে, তখন কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তোমরা কিন্তু জানো যে কীভাবে লগ ইন করে নিতে হয়। এখানে লগ ইন আইডি বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের নিচে পাসওয়ার্ড লেখার জায়গা দেবে, তারপরে ক্যাপচার কোড লেখার জায়গা দেবে। ক্যাপচার কোডটা লিখে কিন্তু তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের প্রপারলি পাসপোর্ট যে সেবার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এন্টার করতে পারবে বা এন্ট্রি করতে পারবে। অর্থাৎ দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ইউজার আইডিটা বসিয়ে কন্টিনিউ করার পর আমার কিন্তু এরকম একটি ঘরও দিয়েছে, যেখানে কিন্তু পাসওয়ার্ড লেখার জায়গা দিয়েছে। আমি কিন্তু পাসওয়ার্ডটা লিখেছি, তারপরে এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে আমি এই ঘরে ফিল করে দিয়েছি। এবার কিন্তু লগ ইন অপশানে ক্লিক করছি। আমি কিন্তু আমার ওয়েবসাইট, আমার যে ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখান থেকে সবার প্রথমে তোমরা কী করবে, এখান থেকে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রিইস্যু পাসপোর্টে কিন্তু তোমরা ক্লিক করবে। তো বলে রাখি, যদি কোনো রকম পার্সোনাল পার্টিকুলার যদি চেঞ্জ করার দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে না, রিইস্যু অ্যাপ্লিকেশান করবে। তো আমি কিন্তু অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমরা কী করবে, এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু ক্লিক করবে। এখান থেকে ক্লিক করার পর কিন্তু এখানে তোমাদের ফর্মটা ওপেন হবে। যেহেতু আমার এই ওয়েবসাইট বা এই যে আইডিতে কিন্তু 5টা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ এটা কিন্তু লেখা দেখিয়েছে। তো তোমাদের কিন্তু চলে আসবে এই ফর্মটা, অর্থাৎ এরকম কিন্তু একটি ফর্ম চলে আসবে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি কিন্তু রিইস্যু পাসপোর্ট লিখেছি, রিইস্যু পাসপোর্টে কিন্তু ক্লিক করেছি। তোমরা কিন্তু ভুল করেও যেন ফ্রেশ করবে না, তোমরা কিন্তু রিইস্যু করবে। কারণ কোনো ব্যক্তির নামে যদি পাসপোর্ট জেনারেট হয়ে থাকে এবং সেই ব্যক্তি যদি পরবর্তীতে কোনো রকম চেঞ্জেসের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু সবসময় রিইস্যু অফ পাসপোর্টে অ্যাপ্লাই করতে হবে, ফ্রেশ নয়।
তো ফ্রেশ কারা করবে? যাদের নামে কোনো দিনও পাসপোর্ট হয়নি তারাই কিন্তু শুধুমাত্র ফ্রেশ অ্যাপ্লাই করবে। তো আমি কিন্তু রিইস্যু পাসপোর্টের মানে টিক চিহ্ন দেওয়ার পরেই কিন্তু আমার স্পেসিফিক একটি কী জন্য আমি রিইস্যু করতে যাচ্ছি তার জন্য কিন্তু নির্দিষ্ট রিজন দেখাতে বলছে। তো এখানে আমি কি দিয়েছি, 1 নম্বরে কিন্তু আমি টিক মেরেছি চেঞ্জ ইন এক্সিস্টিং পার্সোনাল পার্টিকুলার্স। যদি কোনো রকম মানে পাসপোর্টে যদি কোনো রকম চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ পার্সোনাল পার্টিকুলারে টিক করবে। যদি পাসপোর্টটা ড্যামেজ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়টা টিক করবে। যদি পাসপোর্টটা তোমাদের মানে পেজ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু 3 নম্বরটা, যদি পাসপোর্টটা হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু 4 নম্বর, যদি তোমাদের পাসপোর্ট মানে এক্সপায়ার হয়ে গেছে 3 বছরের বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এটা, এবং যদি তোমাদের পাসপোর্টটা এক্সপায়ার হবে 3 বছরের মধ্যে তাহলে কিন্তু এটা। তো সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু রিইস্যুর মধ্যে আছে। তো যেহেতু আমার পার্সোনাল পার্টিকুলার, সেহেতু পার্সোনাল পার্টিকুলারে আমি টিক মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কী চেঞ্জ করতে চাই তার জন্য কিন্তু আমার এখানে কিছুটা ঘর ওপেন হয়ে গেছে। সেই ঘরগুলো কিন্তু আমরা দেখে মানে চেঞ্জ করব। যদি কারোর নাম ভুল থেকে থাকে তাহলে গিভেন নেম, এখানে কিন্তু এই ঘরে টিক চিহ্ন দেবে। যদি কারোর অ্যাড্রেস ভুল থাকে তাহলে কিন্তু অ্যাড্রেসে টিক দেবে। যদি কারোর স্বামী বা স্ত্রীর নাম ভুল থাকে তাহলে কিন্তু স্পাউস নেমে টিক দেবে। যদি কারোর সিগনেচার ভুল গিয়ে থাকে তাহলে সিগনেচারে টিক মারবে। যদি কারোর ইসিআর অর্থাৎ ইমিগ্রেশন চেক রিকোয়ারেড যদি কেউ ডিলেট করতে চায় সেক্ষেত্রে কিন্তু এটাতে টিক করবে। যদি কোনো পরিচয়পত্র যদি মানে পরিবর্তন করতে চায় তাহলে কিন্তু এটাতে টিক মারবে। যদি কারোর ডেট অফ বার্থ তাহলে কিন্তু এটা, যদি কারোর সারনেম তাহলে কিন্তু এটা। যেহেতু আমার এর মধ্যে কোনোটাই না আমার বাবার নাম পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি আদার্সে টিক মেরেছি। টিক মারার পরই এখানে কিন্তু এই ঘরটা ওপেন হয়ে গেছে আমার। এই ঘরটা কিন্তু যদি আদার্সে না টিক মারো তাহলে কিন্তু এই ঘরটাও আসবে না। যদি আদার্সে টিক মারো তাহলে শুধুমাত্র তাহলে কিন্তু এই ঘরটা আসবে। তো এখানে এই ঘরটা আসার পরে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি কী জন্য আমার সেটা লিখতে বলছে। তো ফাদার্স নেম কারেকশন কিন্তু আমি লিখেছি। তারপরে কিন্তু নর্মাল 36 পেজ করে কিন্তু আমি নেক্সটে ক্লিক করছি। তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান ডিটেলস ফিল করতে হবে। তো তোমাদের যে নাম আছে অর্থাৎ যে পাসপোর্টটা কিছুদিন আগে তোমার বাড়িতে এসেছে সেই পাসপোর্টে অ্যাজ ইট ইজ যা আছে সেম টু সেম কিন্তু তোমরা ফিল করবে। এখানে কিন্তু আমি সেটাই ফিল করেছি। এখানে যে ব্যক্তির নাম সেই ব্যক্তির নামটা প্রথম নাম এই ঘরে লিখে দিয়েছি। যদি কারোর মানে মিডিল নেম থেকে থাকে তাহলে কিন্তু প্রথম ঘরেই ফার্স্ট নেম স্পেস মিডিল নেম দেবে এবং এই ঘরে কিন্তু লাস্ট নেম দেবে। আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এখানে ছেলে নামে সেটি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তারপরে অন্য কোনো নাম আছে কিনা সেটি কিন্তু সিলেক্ট করেছি। যদি থাকে ইয়েস, না হলে নো। যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে ইয়েস, না হলে নো। তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থ আমি সিলেক্ট করেছি। তারপরে আমার যে জন্ম ইন্ডিয়ার বাইরে নয় সেক্ষেত্রে আমি সেটা সিলেক্ট করেছি। তারপরে কিন্তু এখান থেকে মানে কোন জায়গায় আমার প্লেস অফ বার্থ, তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। যে পাসপোর্টটা তোমাদের বাড়িতে চলে এসেছে সেই পাসপোর্টে কিন্তু প্রথম পেজে লেখা আছে প্লেস অফ বার্থ। তো সেই পাসপোর্ট দেখেই কিন্তু প্লেস অফ বার্থটা বসাবে। অন্য কিছু কিন্তু বসালে আবার পাসপোর্টটা কিন্তু আটকে যাবে। তারপরে কোন রাজ্য থেকে সেটি কিন্তু ওখানেও লেখা আছে, তোমরা কিন্তু সেটা দেখবে। বা ফর্ম ফিল আপ যখন করেছিলে সেটাও লেখা আছে। কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাও কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। অর্থাৎ এক্সিস্টিং যে পাসপোর্টটা তোমাদের বাড়িতে এসে সেই পাসপোর্টে কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে, তোমরা তাই দেখে কিন্তু ফিল করবে। ঠিক আছে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে সিটিজেনশিপ বার্থ, তারপরে এখানে প্যান কার্ড নাম্বার দেখে লিখবে। এখানে ভোটার কার্ড নাম্বার, তারপরে এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ এমপ্লয়মেন্ট টাইপ কী আছে, যদি আগের অ্যাপ্লিকেশান থেকে থাকে সেই অ্যাপ্লিকেশান দেখেই কিন্তু তোমরা ফিল করবে যে অ্যাপ্লিকেশানে তোমার পাসপোর্টটা জেনারেট হয়েছে। তারপরে পরিবারের কোনো ব্যক্তি গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা, যদি থাকে তাহলে ইয়েস, না হলে নো। তারপরে কি পাস তোমরা মানে আগের যে পাসপোর্ট সেই পাসপোর্টে কী পাস দিয়েছিলে সেই পাসটাই কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী পাস, কোন ক্লাস পাস সেই পাসটা কিন্তু এখানে দেবে। তারপরে অটোমেটিক্যালি কিন্তু ইসিআর নন ইসিআর সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু তোমরা ভিজিবল মার্ক দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা দেবে। সব কিছু কিন্তু ভালোভাবে প্রিভিউ করে দেখে নেবে। দেখে নেওয়ার পর কিন্তু এখানে ইয়েস অপশানে টিক করবে। টিক করার পর সেভ মাই ডিটেলসে ক্লিক করবে। সেভ মাই ডিটেলসে ক্লিক করার পরই কিন্তু তোমাদের একটি ইয়ারের নাম্বার জেনারেট হয়ে যাবে। আবার কী করবে তোমরা, আবারও কিন্তু তোমরা এই অপশানে টিক করবে। টিক করার পর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে।
এরপরে কিন্তু তোমাদের ফ্যামিলি ডিটেলস পূরণ করতে হবে। তো ফ্যামিলি ডিটেলসের প্রথম আছে ফাদার্স নেম, অর্থাৎ আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই ব্যক্তির বাবার নাম ভুল গিয়েছে পাসপোর্টে, সেক্ষেত্রে কিন্তু সঠিক বাবার নামটা কিন্তু এখানে ফার্স্ট নেম লিখে দেবে এই ঘরে কিন্তু লাস্ট নেম লিখে দেবে, ঠিক আছে। অর্থাৎ যে ভুলটা কিন্তু দেবে না, এই জায়গাটায় কিন্তু যেহেতু বাবার নাম ভুল গেছে, বাবার নাম ঠিক করব, সেক্ষেত্রে সঠিক বাবার যে নাম সেই নামটা কিন্তু বা স্পেলিং এই ঘরে কিন্তু লিখে দেবো ক্যাপিটালে, এই ঘরে সারনেমটা লিখে দেবো। তারপরে মায়ের নাম পাসপোর্টে কিন্তু দেওয়া আছে, মায়ের নাম সেটা দেখেই কিন্তু মায়ের নামটা এই ঘরে বসাবে, সারনেমটা বসাবে। যদি লিগ্যাল গার্জিয়ানের নাম পাসপোর্টে দেওয়া থাকে তাহলে দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই, এটা কিন্তু স্কিপ করে যাবে। তারপরে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম যেটি আছে পাসপোর্টে দেওয়া আছে সেটা দেখে কিন্তু এখানে একই রকমভাবে লিখে দেবে। তারপরে এখান থেকে কিন্তু সেভ ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা কিন্তু কেয়ারফুলি তোমরা ফিল করবে। এখানে কিন্তু লেখা আছে ইজ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, অবশ্যই নো হবে। এই যে ঘরটা, এই ঘরটায় যে অ্যাড্রেসটা দেবে এই অ্যাড্রেসটা কিন্তু পাসপোর্টের, আর তোমাদের যে পাসপোর্টটা কিছুদিন আগে এসেছে আর কি, বা আগে যে পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টে যে মানে অ্যাড্রেসটা লেখা আছে হুবহু সেই অ্যাড্রেসটাই কিন্তু তোমরা লিখে দেবে। তারপরে কিন্তু এখান থেকে তোমরা গ্রামের নামটা লিখে দেবে। তারপরে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবে, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবে, এখানে কিন্তু পিনকোডটা লিখবে, এখানে কিন্তু মোবাইল নাম্বার লিখবে, এখানে কিন্তু একটি ইমেল আইডি দেবে। তারপরে এখানে কিন্তু লেখা আছে ইজ পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, ইয়েস করবে। যদি ইজ ইওর পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো ইয়েস করবে। ইয়েস করার পরে কিন্তু তোমরা এখান থেকে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। তো এখানে কিন্তু একটি বোঝার বিষয় আছে, বোঝার বিষয়টা হচ্ছে এখন কিন্তু আমাদের যে ডিস্ট্রিক্ট সেটি কিন্তু সাব ডিস্ট্রিক্ট খণ্ড খণ্ড মানে হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা ধরো কেউ নর্থ 24 পরগনার বাসিন্দা, আমরা লিখে এসেছি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, কিন্তু এখানে নর্থ 24 পরগনাস দিলে তোমাদের যে মানে তোমাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের লিস্টে নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাব ডিস্ট্রিক্ট যেটা আছে সাব ডিস্ট্রিক্টটা বা সাব ডিভিশনটাই কিন্তু এখানে বসিয়ে দেবে, দিলে দেখবে এখানে কিন্তু তোমাদের সেই পুলিশ স্টেশনের নাম চলে আসছে। তারপরে কিন্তু তোমাদের একটা এমার্জেন্সি কন্ট্যাক্টের নাম মানে নাম এবং নাম্বার দিতে হবে। তো যার তোমরা এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে রাখতে চাও তার নাম অ্যাড্রেস লিখে তার মোবাইল নাম্বারটা কিন্তু লিখে দেবে, সেভ মাই ডিটেলসে ক্লিক করে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। এই জায়গাটায় কিন্তু একটু বোঝার বিষয় হচ্ছে যে প্রিভিউ পাসপোর্ট, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রিভিউ পাসপোর্ট, অর্থাৎ যেহেতু তোমাদের পাসপোর্ট আগে জেনারেট হয়ে চলে এসেছে, কিন্তু ভুলবশত ভুল হওয়ার কারণে কিন্তু তোমরা রিইস্যু কারেকশান করছো, সেক্ষেত্রে তোমাদের যে পাসপোর্টটা বাড়িতে এসেছে কিছুদিন আগে বা আগের পাসপোর্টের নাম্বারটি কিন্তু এই ঘরে বসাবে এবং কত সালে ইস্যু করা হয়েছে কোন ডেটে সেটি কিন্তু লিখবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু 26/12/2024 ইস্যু করা হয়েছে, এক্সপায়ার কবে হবে 25/12/2034 সে এক্সপায়ার হবে। কোথা থেকে ইস্যু হয়েছে, কলকাতা থেকে ইস্যু হয়েছে, এবং ফাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তো ফাইল নাম্বারটা কিন্তু পাসপোর্টের একদম লাস্ট পেজে তোমরা পেয়ে যাবে। তো এই জায়গাটায় কিন্তু খুব কেয়ারফুলি তোমরা ফিল করবে, ঠিক আছে। তারপরে এখানে একটু আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তো আপনার কাছে কি কোনো রকম মানে কূটনৈতিক পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট আছে, যদি থাকে ডিটেলস অ্যাভেলেবেল করবে, যদি না থাকে তাহলে ডিটেলস নট অ্যাভেলেবেল করবে। ডিটেলস অ্যাভেলেবেল করলে কিন্তু তার ডিটেলস ভরতে হবে বা দিতে হবে। তারপরে এখানে আরেকটি বিষয় আছে, হ্যাভ ইউ এভার অ্যাপ্লাই ফর পাসপোর্ট বাট নট ইস্যু, অর্থাৎ তুমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানে পাসপোর্ট ইস্যু হয়নি, যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। যেহেতু আমরা যে পাসপোর্ট করেছি বা আমি যে পাসপোর্টটা করেছি তাতে পাসপোর্টটা ইস্যু হয়ে গেছে কিন্তু ভুল গেছে, সেক্ষেত্রে কিন্তু আমার এটা নই হবে। তারপরে এখান থেকে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম কিছু অপশান ওপেন হবে যেখানে কিন্তু পুলিশ কেস বা এমপাউন্ড কেস বা রিফিউজ এরকম কোনো মানে কেস যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, তার ডিটেলস বসাবে, যদি না থেকে থাকে পুরো সব করাই নো করে তোমরা কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করবে। তারপরে কিন্তু এখানে নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। কিন্তু তোমাদের এরকমভাবে পাসপোর্টের সেই আবারও একই মেকারটা দেখানো হবে। এই জায়গাটায় কিন্তু তোমরা সঠিকভাবে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না, এবং যেহেতু এই পাসপোর্ট অ্যাপ্লিক্যান্টের বাবার নাম ভুল ছিল, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাই সম্পূর্ণ ভালোভাবে দেখবে যে এই জায়গাটা ঠিক দিয়েছে কি না। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে ফাদার্স নেম, তো যেহেতু ফাদার্স নেম ভুল গেছে তো এই জায়গাটায় কিন্তু দেখতে হবে যে ফাদার্স নেমটা ঠিকঠাক লিখেছি কি না, ঠিক আছে। তারপরে সমস্ত কিছু ঠিক থাকার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে।
তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু ডকুমেন্ট প্রোভাইড করতে বলা হয়েছে। তো প্রুফ অফ বার্থ হিসেবে কিন্তু তোমাদের একটি ডকুমেন্ট দিতে হবে, আর প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে একটি ডকুমেন্ট দিতে হবে। আমি কিন্তু দিয়েছি। তারপরে কিন্তু এখান থেকে কি করবে, এখান থেকে কিন্তু এই যে এটাতে কিন্তু মানে টিক থাকবে, এবং এখান থেকে তোমরা তোমাদের গ্রামের নামটা এই ঘরে লিখে দেবে। লিখে দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু যে ডেটে অ্যাপ্লাই করছো সেই ডেটটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে তোমরা আই এগ্রিতে টিক করবে। টিক করার পর সেভ মাই ডিটেলসে ক্লিক করবে। সেভ মাই ডিটেলসে ক্লিক করা হয়ে যাওয়ার পর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্ম, এটাতে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের যে এতক্ষণ ফর্মটা ফিল করলে টোটাল ফর্মটাই কিন্তু প্রিভিউ দেখানো হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান, পাসপোর্ট অ্যাপ্লিকেশান ফর্ম বলে প্রথমে লেখা আছে, প্রিভিউ কিন্তু এটাই কিন্তু প্রিভিউ। তো এখান থেকে যাবতীয় যা কিছু আছে, ইয়ারের নাম্বার তো দেখতে পাচ্ছ, এবং এখান থেকে দেখতে পাচ্ছ রি ইস্যু, মানে অ্যাপ্লাই ফর রি ইস্যু। এখানে কী জন্য রি ইস্যু করছি, চেঞ্জ ইন এক্সিস্টিং পার্সোনাল পার্টিকুলার্স কিন্তু লেখাই আছে। তো কী পার্সোনাল পার্টিকুলার আমি চেঞ্জ করছি, এখানে কিন্তু যেহেতু ওই অপশানের মধ্যে কোনোটাই ছিল না, সেক্ষেত্রে আমি আদার্স লিখেছি। আদার্স লেখার পর আমার ঘর দিয়েছে, ঘরে কিন্তু লিখেছি ফাদার্স নেম কারেকশান। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, এই জায়গাটায় কিন্তু ভালোভাবে ফলো করো। এখানে বারবার কিন্তু আমি বলছি এই জায়গাটা কিন্তু ভালোভাবে ফলো করো। এটার উপর বেস করেই কিন্তু তোমাদের পাসপোর্টটা আবারও রিজেনারেট করা হবে। তো এখান থেকে টোটাল অ্যাপ্লিকেন্টের নাম, এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু প্লেস অফ বার্থ, এখানে ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু দেখানো হবে। তারপরে স্টেট, কান্ট্রি, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, সিটিজেনশিপ, তারপরে এখানে কিন্তু তোমাদের প্যান কার্ড নাম্বার, এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বার, এমপ্লয়মেন্ট টাইপ, তারপরে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান, আধার কার্ড নাম্বার। তারপরে এখানে কিন্তু এই জায়গাটায় ভালোভাবে আবার দেখবে যে বাবার নাম, যে জিনিসটার জন্য তোমরা কারেকশান করছো বা ফর্ম ফিল আপটা করছো, সেই জায়গাটায় ভালোভাবে ফোকাস করবে তোমরা যে ঠিকঠাক দিয়েছো কি না। তো সেই জায়গাটায় আমি কিন্তু বাবার নাম বারবারও কিন্তু দেখে নিতে হবে। মায়ের নাম, এখন স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম, এখানে কিন্তু অ্যাড্রেসটা দেখে নেবে। তারপরে কিন্তু এখানে আবারও মানে অ্যাড্রেসটা দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের যে পিনকোড বা পুলিশ স্টেশন, সেটির মোবাইল নাম্বার সব কিছু দেখবে। এখানে কিন্তু তোমাদের যে এক্সিস্টিং পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, ফাইল নাম্বার, প্লেস অফ ইস্যু, টোটালটা কিন্তু ভালোভাবে তোমরা প্রিভিউ করে নেবে। যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা কি করবে, ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করবে। অর্থাৎ ঠিক যদি থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, এখান থেকে কিন্তু তোমরা কিন্তু সাবমিট ফর্মে কিন্তু ক্লিক করবে। সাবমিট ফর্মে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের আবারও সেই পেমেন্ট অপশানে নিয়ে যাবে, এবং সেখান থেকে গিয়ে তোমাদের কিন্তু পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্টটা করে দিয়ে তোমাদের নিকটবর্তী যে পিএসকে আছে, সেই পিএসকেতে কিন্তু তোমরা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে কিন্তু সেখানে ভিজিট করবে অল ডকুমেন্টস নিয়ে। এবং যেহেতু এই ব্যক্তির নামে মানে এই ব্যক্তির ডকুমেন্টে ঠিক আছে বাবার নাম, শুধুমাত্র পাসপোর্ট অ্যাপ্লিকেশানে ভুল ছিল বলে পাসপোর্টে ভুল চলে এসেছে, সেক্ষেত্রে এই ব্যক্তির ওই দুটো আইডেন্টি প্রুফ নিয়ে গেলেই কিন্তু কাজ মিটে যাবে। যদি কোনো ব্যক্তির ডকুমেন্টে ভুল আছে এবং পাসপোর্টে ভুল এসেছে, সেটা কারেকশান করতে চাও বা সঠিকটা করতে চাও, সেক্ষেত্রে কিন্তু পেপার কাটিং দ্বারাই করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। আবারও যাওয়ার আগে বলে যাচ্ছি, যারা পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করবে আরপিও অফিসে, তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে